হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইট পালসে। আজকের এই ভিডিওর মাধ্যমে 10ই সেপ্টেম্বর আরআরবি মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড যে এক্সামটা হয়েছে বা আরআরবি এমআই এক্সাম, সেটার কোশ্চেন অ্যানালাইসিস করব। আমরা দেখে নেব কি ধরনের কোশ্চেন আরআরবি এমআই এক্সামে এসেছে। 10ই সেপ্টেম্বরের সবকটা শিফটে আসা কোশ্চেন অ্যানালাইসিস আমরা করব। প্রথম প্রশ্ন দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পৌরসভা বা মিউনিসিপাল কর্পোরেশন ফরমেশন হয়েছে? এই চারটি অপশন ছিল যে 42 অ্যামেন্ডমেন্ট নাকি 73rd অ্যামেন্ডমেন্ট, 74th অ্যামেন্ডমেন্ট নাকি 61th অ্যামেন্ডমেন্ট। দেখো 1992 সালে 74তম যে সাংবিধানিক সংশোধনী হয়েছিল তার অধীনে কিন্তু এই পৌরসভা গঠিত হয়েছিল। ভারতের সংবিধানের 9 অংশে এই পৌরসভাকে যুক্ত করা হয়েছে এবং 1 জুন 1993 সাল থেকে এটি কার্যকর হয়। শহর অঞ্চলের স্বায়ত্তশাসনের জন্য এটি তৈরি করা হয়েছিল এবং এর জন্য যে ধারাগুলো রয়েছে সেটা দেখে নাও। 243-এর পি থেকে 243-এর ZG পর্যন্ত যে ধারাগুলো রয়েছে সেটা পৌরসভার সাথে সম্পর্কিত। এই আইন ভারতের সংবিধানের একটি দ্বাদশ তপশিলের রয়েছে। ভারতের প্রথম পৌর কর্পোরেশন 1688 সালে মাদ্রাসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই 73তম যে সংবিধান সংশোধনী সেটাকে পঞ্চায়েত রাজ বলা হয়। এক্সট্রা ইনফরমেশন এটা আমরা দেখে নিয়েছি যে পৌরসভা সম্পর্কিত যে সংবিধান সংশোধন সেটা হচ্ছে 74তম সংবিধান সংশোধন এবং এর আগে যে সংবিধান সংশোধন 73তম সংবিধান সংশোধন সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ সম্পর্কিত আইন রয়েছে এবং 73তম সংবিধান সংশোধন 9th শিডিউলে রয়েছে, ঠিক আছে। আর 9-এর A-তে রয়েছে পৌরসভা। এখানে সঠিক উত্তর হয়েছিল 74th অ্যামেন্ডমেন্ট 1992। আরো কিছু ইনফরমেশন দিয়ে এসেছি। দেখো 70তম যে সংবিধান সংশোধন হয়েছিল সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, কেন্দ্রশাসিত অঞ্চল এবং পন্ডিচেরিকে ইলেকটোরাল কলেজে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং 75তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে ট্রাইব্যুনালের কথা কিন্তু বলা হয়েছে। এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ মেইন কজ অফ রিভল্ট অফ 1857? 1857 সালে মহাবিদ্রোহের কোনটি কারণ ছিল না? এই চারটে অপশন ছিল। অ্যানেক্সেশন পলিসি, ব্রিটিশদের যে সংযুক্তি নীতি সেটা ছিল না, নাকি সৈন্যদের মধ্যে অসন্তোষ এটা ছিল না, নাকি দেশীয় রাজ্যগুলির মধ্যে পূর্ণ স্বাধীনতা প্রদান, নাকি ইন্টারফারেন্স অফ রিলিজিয়াস বিলিফ। এর মধ্যে কোনটি কারণ ছিল না? দেখো 1857 সালে যে বিদ্রোহ সেটা মূলত সংযুক্তি নীতি মানে অ্যানেক্সেশন পলিসি, তাছাড়া অর্থনৈতিক যে কর ব্যবস্থা এবং সামরিক অসন্তোষ এইসব কারণগুলোকে নিয়ে হয়েছিল এবং ধর্মীয় হস্তক্ষেপের মতন বিষয়গুলো কিন্তু ঘটেছিল, সেই কারণে এই বিদ্রোহ হয়েছে। এবার আমাদের প্রশ্ন ছিল কোন কারণটি এর সাথে যুক্ত নয়। দেখো এখানে দেশীয় রাজ্যগুলোকে পূর্ণ স্বাধীনতা প্রদান এই কারণটা যুক্ত নয়, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন সি। হাউ মেনি ইলেকট্রন আর প্রেজেন্ট ইন LMN সেল? এই প্রশ্নটা এসেছিল। দেখো তোমাদের একটা সূত্র জানতে হবে, 2n², এটা সূত্র। এখানে প্রথম যে শক্তিধর সেল সেটা হচ্ছে K সেল, সেকেন্ড যে শক্তিধর সেল সেটা হচ্ছে L সেল, থার্ড যে শক্তিধর সেল সেটা M সেল এবং চতুর্থ শক্তিধর সেল হচ্ছে N সেল। 2n² এই ফর্মুলাতে বসাবে। দ্বিতীয় শক্তিধর হলে n এর জায়গায় 2 বসাবে, তাহলে 2 স্কয়ার 4, 4 দুগুণে 8, তাহলে এই যে সেল সেখানে 8টা থাকতে পারে। এখানে কোন অপশনে আছে 8? দেখো বিতেও অপশনে 8 আছে, সিতেও অপশনে 8 আছে। এবার এম যে সেল রয়েছে সেটা হচ্ছে তৃতীয় শক্তিধর সেল। এখানে তাহলে n এর জায়গায় 3 হবে, 3 কত 9, 9 দুগুণে 18, তাহলে এম এর যে শক্তি সেল সেখানে 18টা ইলেকট্রন থাকবে। এই বি অপশনটা কিন্তু সঠিক। ডিটেলস রইলো, তোমরা PDF পেয়ে যাবে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে একবার দেখে নেবে কি কি কোশ্চেন এসেছে। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? হিমালয়, পশ্চিমঘাট নাকি আরাবল্লী নাকি পূর্বঘাট? এই চারটে অপশনই ছিল। ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী পর্বতমালা, এটা সব ছাত্ররাই ঠিক করতে পেরেছে এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, যেটা রাজস্থানের মাউন্ট আবুতে রয়েছে। এর উচ্চতা হচ্ছে 1722 মিটার। পরের প্রশ্ন এসেছিল যে হুইচ রিভার ফ্লো থ্রু ইন্ডিয়ান ডেজার্ট? ভারতের মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয় এমন একটা নদীর নাম। গঙ্গা নদী হবে না, ব্রহ্মপুত্র হবে না, লুনি নাকি যমুনা? দেখো লুনি নদী একমাত্র নদী যেটা ভারতের মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়। রাজস্থানের আরাবল্লী পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কচ্ছের রণে কিন্তু এই লুনি নদী মিশেছে। এটি অন্তর্বাহিনী নদী হিসাবেও বলা হয়। সঠিক উত্তর অপশন সি, লুনি নদী। পরের প্রশ্ন ছিল ভারত সরকার কখন PIO বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন এই প্রকল্প বাস্তবায়ন করেছিল? PIO বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন এটা 2002 সালে বাস্তবায়ন করা হয়েছিল
দেখো ভারত সরকার 2002 সালে পিআইও স্কিম চালু করেছিল এবং এর লক্ষ্য ছিল বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সাথে সম্পর্ক জোরদার করা। এই স্কিমের আওতায় তাদের ভিসা প্রক্রিয়া, শিক্ষা, বিনিয়োগ এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেটাকে আরো ইজি করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 15 জানুয়ারি 2015 তারিখে পিআইও কার্ড যে স্কিম ছিল সেটা বিলুপ্ত হয় এবং এর সাথে ওসিআই কার্ডকে মার্চ করে দেওয়া হয়। তাহলে এই যে স্কিমটা পিআইও স্কিম, এটা 2002 সালে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, হুইচ আর্টিকেল ইজ ফর দ্য এডুকেশন অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব? কোন অনুচ্ছেদে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? চারটে অপশন ছিল পরীক্ষায়, আর্টিকেল 15, আর্টিকেল 46, আর্টিকেল 21 নাকি আর্টিকেল 32। দেখো এগুলো হচ্ছে মেমোরি বেসড কোশ্চেন, যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে পাওয়া কোশ্চেন কিন্তু তোমাদের কাছে রাখছি। ভারতের সংবিধানের 46 নম্বর আর্টিকেলে রাষ্ট্রতে দুর্বল শ্রেণীর মানে তপশিলি এবং তপশিলি উপজাতিদের শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে। শিক্ষার জন্য উৎসাহিত করার কথা লেখা রয়েছে আর্টিকেল নাম্বার 46-এ। পরের প্রশ্ন দেখো 1930 সালে যে আইন অমান্য আন্দোলন হয়েছিল তার মূল কারণ কি ছিল? এই প্রশ্নটা এসেছে এবং এখানে ছাত্ররা অপশন মনে রাখতে পারেনি, তা আমি তোমাদের এই মূল কারণটা লিখে দিয়েছি। আইন অমান্য আন্দোলনের মূল কারণ ছিল উচ্চ মুদ্রাস্ফীতির সময় ব্রিটিশ সরকার একটি লবণ আইন আরোপ করেছিল এবং সাইমন কমিশনের বয়কট এবং ভারতীয়দের দাবি দাবা যে উপেক্ষা করা, এইটি কিন্তু এই আন্দোলনের মূল কারণ ছিল। তাছাড়া ব্রিটিশ সরকারের যে অস্পষ্ট ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদান, এটাও কিন্তু 1930 সালের আইন অমান্য আন্দোলনের মূল কারণ ছিল। মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চের মাধ্যমে এই আইন অমান্য আন্দোলন শুরু করে, যেটি শান্তিপূর্ণ ভাবে ব্রিটিশ আইন লঙ্ঘন করা হয়েছিল 1930 সালে 12ই মার্চ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এটা স্পোর্টস থেকে আসা প্রশ্ন। গ্র্যান্ড স্ল্যাম জেতা প্রথম মহিলা খেলোয়াড়কে? এই চারটা অপশন ছিল, বিলি জিংকিং নাকি সেরেলা উইলিয়াম নাকি মরিন কনলি নাকি মার্গারেট কোর্ট। দেখো 1953 সালে আমেরিকার মরিন কনলি 4টে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছিল। অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইলমিংটন এবং ইউএস ওপেন টুর্নামেন্ট জিতে কিন্তু ইতিহাস তৈরি করেছিলেন। সঠিক উত্তর হবে এই প্রথম মহিলা যিনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি হলেন মরিন কনলি। সেই কারণে তাকে লিটল মো বলে ডাকা হয়। সায়েন্স থেকে কোশ্চেন ছিল, কোষ প্রাচীরের কাজ কি? ছাত্ররা অপশন মনে রাখতে পারেনি, আমাদের লিখে দিয়েছি। কোষ প্রাচীরের কাজ প্রধানত কোষকে কাঠামোগত সহায়তা, সুরক্ষা প্রদান করা এবং নির্দিষ্ট আকৃতি বজায় রাখতে সাহায্য করে কোষ প্রাচীর। কোষের ভেতরে যে অভ্যন্তরীণ অংশগুলো রয়েছে সেটাকে সুরক্ষা প্রদান কোষ প্রাচীরের কাজ। এখানে একটা প্রশ্ন ছিল যে রিওস্ট্যাটের প্রতীক কি? বিভিন্ন সিম্বল ছিল, ছাত্ররা বলেছে তোমরা এটা সার্চ করে আমাকে জানাবে রিওস্ট্যাটের প্রতীক কি। সিম্বল আকারে কিন্তু অপশনগুলো ছিল। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইউনিফর্ম মোশন? এখানেও ছাত্ররা অপশনগুলো মনে রাখতে পারেনি, তাই তোমাদের কাছে ইউনিফর্ম মোশন সম্পর্কে লিখে দিয়েছে। ইউনিফর্ম মোশন বা অভিন্ন গতি হলো সেই গতি একটি বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, এটি হলো ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম স্পিড। পরের প্রশ্ন দেখো, তাবুলা রাসা এটা কোন ভাষার সাথে সম্পর্কিত? এই অপশনগুলো ছিল গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ নাকি সংস্কৃত। দেখো এই তাবুলা রাসা এটা একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে ফাঁকা স্লেট বা পরিষ্কার স্লেট। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল, নাইসার স্যাটেলাইট ওয়াজ লঞ্চ ইন 2025 ফ্রম হুইচ প্লেস? দেখো 2025 সালে কোন উপকূল থেকে নাইসার যে উপগ্রহ সেটাকে লঞ্চ করা হয়েছে? এই অপশনগুলো ছিল বিক্রম সারাভাই স্পেস সেন্টার, সতীশ ধাওয়ান, চন্দ্রশেখর স্পেস সেন্টার নাকি গুয়েনা স্পেস সেন্টার। দেখো 2025 সালে 30শে জুলাই অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই নাইসার উপগ্রহগুলো কিন্তু লঞ্চ করা হয়েছিল। এটি জিএসএলভি F-16 রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, ইগেটের তত্ত্বের প্রথম পর্যায় কি ছিল? এই চারটে অপশন ছিল, ইংরেজির সাথে সাথে বাংলা টার্মগুলো আমি রেখে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা কি করেছো। পরের প্রশ্ন দেখো, পিয়াগেট এবং ইকটস্কির মতন যে ধারণাগুলো, এই তত্ত্বগুলো কিসের সাথে রিলেটেড? বিহেভিয়ার থিওরি নাকি সোসিও কালচার থিওরি নাকি সাইকোল্যাকটিক থিওরি নাকি বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট থিওরি? দেখো এই পিয়াগেট এবং ইকটস্কি এই তত্ত্বটা সেটা কিন্তু সোশ্যাল কালচার, সোসিও কালচার থিওরির উপর বেসড করে রয়েছে। মনোবিশ্লেষণ তত্ত্ব কি? এখানেও ছাত্ররা অপশন মনে রাখতে পারেনি, আমি লিখে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে, পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কোশ্চেন এবং কিছু অ্যান্সার আমি করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। ঋষি ভ্যালি স্কুল কোন দার্শনিক দ্বারা প্রবর্তিত হয়েছিল? চারটা অপশন ছিল, মহাত্মা গান্ধী, জিদু কৃষ্ণমূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি স্বামী বিবেকানন্দ। দেখো সঠিক উত্তর হবে এখানে জিদ্দু কৃষ্ণমূর্তি। ঋষি ভ্যালি স্কুলটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত
এবং 1926 সালে দার্শনিক জিদ্দু কৃষ্ণমূর্তি এই ঋষি ভ্যালি স্কুলটি প্রবর্তিত করেছিলেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ অ্যানাবরিক রেসপিরেশন অফ পাইরোভেট? এখানেও ছাত্ররা অপশন মনে রাখতে পারেনি। পাইরোভেটের যে অ্যানাবরিক শ্বাস প্রশ্বাস সেটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে অথবা ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। অপশনে এর মধ্যে কিছু একটা থেকে থাকবে, তোমরা যারা অ্যাটেম্প করেছো জানাতে পারো কমেন্টে। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য রিজন ফর সানরাইজ বিং আর্লিয়ার এবং সানসেট বিং ডিলেড? সূর্যোদয় আগে হয় এবং সূর্যাস্ত বিলম্বিত হয়, এর কারণ কি? রোটেশন অফ আর্থ, নাকি অ্যাটমসফেরিক রিফ্লেকশন, গ্র্যাভিটেশনাল ফোর্স, নাকি পজিশন অফ মুন? পজিশন অফ মুন এটা তো হবেই না, অ্যাটমসফেরিক রিফ্লেকশনের জন্য কিন্তু এইটা হয়। মনে হয় যে সূর্যোদয় অনেকটা আগে এবং সূর্যাস্ত হয়ে যাওয়ার পরেও সূর্যকে আমরা দেখতে পারি। পরের প্রশ্ন, নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করা যায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? এখানেও অপশন ছাত্ররা মনে রাখতে পারেনি। নাইট্রোজেন স্থিতিকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করা যায়। তোমরা পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও। এই প্রশ্নগুলো এসেছিল মেমোরি বেসড কোশ্চেন। 10ই সেপ্টেম্বর এমআই এক্সাম যেটা হয়েছে রেলওয়েতের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড এক্সাম, তার কোশ্চেন অ্যান্সার তোমাদের কাছে দিয়ে দিলাম। ঠিক আছে, সকলে ভালো থাকবে, দেখা হয় পরে কোনো ক্লাস।